নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে রোশনাইয়ের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে আমরা দেখতে পাচ্ছি রোশনাই মন্দিরে পুজো দিচ্ছে, নিজেকে আরণ্যক চ্যাটার্জির স্ত্রী হিসেবে পুজো দিচ্ছে। পুরোহিত মশাই যখন জিজ্ঞাসা করেন যখন উনি কে হন, রোশনাই বলছে উনি আমার স্বামী হন। স্বামীর নাম জানতে চাইলে রোশনাই নাম বলে। এরপরে রোশনাইকে নিজের নাম বলতে বলা হলে রোশনাই নিজের নামটা বলে। তখন তো পুরোহিত মশাই বলছেন যে স্বামীর পদবিও লাগবে। তখন রোশনাই বলছে হ্যাঁ, রোশনাই চ্যাটার্জি। এরপরে তো পুজো দেয়। পুজো সম্পন্ন হলে এবার যখন ফুল নিয়ে যাবে, তখন পুরোহিত মশাই বলছেন যে একটু সাবধানে নিয়ে যাবে, কারণ তোমারও তো শরীরের অবস্থা ভালো ছিল না। এই বলে কিন্তু রোশনাই বলে আমার কিচ্ছু হবে না। এই বলে রোশনাই রওনা হয়ে যায় পুজোর ফুল নিয়ে। এদিকে দেখা যাচ্ছে জাহ্নবী বলছে, মেজো কাকামণি তুমি যে কি বলছো না, ছোটু তো মিথ্যে কথাও বলতে পারে। তখন আরণ্যকের বাবা বলছে, না, ছোটু কখনো মিথ্যে কথা বলতে পারে না। কমসে কম বাদশাকে নিয়ে ছোটু কখনো মিথ্যে কথা বলবে না। এদিকে বড় মা বলছে, আমি তো কয়দিন ধরে বুঝতে পেরেছিলাম যে ছেলেটার শরীরটা ভালো না। আমি তো ওকে জিজ্ঞাসাও করেছিলাম দু একবার যে তোর শরীর কি খারাপ, তোকে দেখে ঠিক লাগছে না। তুই তো ওর মা, তুই মা হয়েও বুঝতে পারিসনি। তনুশ্রীকে বলছে যে আমি তো ওকে পেটে ধরিনি, তাও তো ওকে বুঝতে পেরেছিলাম। তুই মা হয়ে যদি একবার ছেলের কাছে জিজ্ঞাসা করতিস তাহলে তো ছেলে তোকে সবটা বলে দিত। এইভাবে বলছে। তারপরে বলছে যে আমি রোশনাইকে কিছুতেই ছাড়বো না। আরণ্যকের মা বলছে, ওই মেয়েটাকে আমি যদি সামনে পাই না। তখন বড় মা বলছে, দেখিস আমি প্রার্থনা করব বাদশা ঠিক ভালো হয়ে বাড়িতে ফিরে আসবে। আর আমি এটাও বিশ্বাস করি যে রোশনাই যদি বাদশার হয়ে প্রার্থনা করে তাহলে বাদশা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। এটা শুনে কিন্তু তনুশ্রী অবাকভাবে বড় মায়ের দিকে তাকিয়ে আছে। বড় মা বলছে, তুই এভাবে আমার দিকে তাকিয়ে আছিস কেন, আমাকে মারবি নাকি? তখন আরণ্যকের মা বলছে, আমি সেই শিক্ষা পাইনি। তবে যদি তুমি বয়সে বড় না হতে বা সম্পর্কেও বড় না হতে, তাহলে আমি দেখিয়ে দিতাম তোমাকে যে আমার একদিন কি তোমার একদিন। এই বলে চিৎকার করে ওঠে বড় মায়ের উপর। বড় মা তো দেখে ভয় পেয়ে যায়। এরপরে কোনো কথা না বলে তনুশ্রী আর বাদশার বাবা রওনা হয়ে যায়। আর এদিকে বড় মারা সবাই প্রার্থনা করছে ঠাকুরের কাছে। এরপরে দেখা যাচ্ছে যে বাদশার বাবা মা তো হসপিটালে পৌঁছে গেছে। এসেই ছোটুকে প্রশ্ন করছে যে ওর এরকম অবস্থা হলো কি করে। ছোট বলছে, তোমাদেরকে তো আমি জানিয়েছিলাম অনেকক্ষণ আগেই, তোমরা আসতে এত দেরি করলে কেন? ও বিশ্বাস করতে পারছিল না বুঝি। ফোনে আমি অবশ্য সেই সন্দেহটা প্রকাশ পেয়েছিলাম। তনুশ্রী বলছে যে আমার সুস্থ ছেলেটা এরকমভাবে অসুস্থ কি করে হয়ে গেল ছোটু, আর আমাদেরকে জানানোর প্রয়োজন কেন মনে করনি? ছোটু বলছে তার কারণ পুরো ব্যাপারটাই আমাকে সামলাতে হয়েছে একা হাতে, তাই আমি সেই সব কিছু করার সময় পাইনি। আগে আমি বাদশাকে প্রায়োরিটি দেওয়াটা প্রয়োজন বোধ করেছি। আর তাছাড়া যখন ঘটনাটা ঘটেছিল তখন তোমার পুত্রবধূ আর তার মা সেখানে উপস্থিত ছিলেন। তারা তো মনে করলেন যে বিষয়টা পুরোটাই মিথ্যে, বলে সেখান থেকে চলেও গেলেন আমাদেরকে একা ওই অবস্থায় ফেলে। তখন জাহ্নবী বলছে, নিশ্চয়ই কিছু মনে করেছিলেন, ওই জন্যই গিয়েছিলেন। এরপরে এই কথাবার্তা হতে হতে সেখানে আদিত্য কাপুর আসে। বলছে, আমি জাস্ট অবাক হচ্ছি, ছেলেটা আপনাদের, অথচ আপনারা এত শান্তভাবে এখনো কথা বলে যাচ্ছেন, কোনো টেনশনই আপনাদের মধ্যে আমি দেখতে পাচ্ছি না। আমি বাইরের লোক হয়ে আমার এতটা খারাপ লাগছে আরণ্যকের জন্য, আর আপনারা বাবা মা হয়ে এরকম ব্যবহার কি করে করতে পারছেন? আদিত্যকে দেখে তনুশ্রী বলছে, আপনাকে আমাদের বিষয়ে কথা বলতে কে বলেছে? তাছাড়া আপনার মতো একজন সেলিব্রিটি মানুষ এখানে কি করছে? আর তাছাড়া রোশনাই, রোশনাই কোথায়? রোশনাই নেই আপনার সাথে? তা আমি তো শুনেছি যে সে তার সাথেই নাকি আপনি থাকেন। আদিত্য কাপুর বলছে, সেটা যদি সত্যিই হতো তাহলে হয়তো আমি নিজেকে ধন্য বলে মনে করতাম। আদিত্য বলছে, তাছাড়া তার কৈফিয়ত আমি আপনাদেরকে দিতে পারবো না। আমি রোশনাই এসছে না আসেনি, হয়তো এসেছে, আসলে দেখতে পাবেন আপনারা সবাই। এরপরে হসপিটাল কর্তৃপক্ষকে ছোটু ভালো করে বলে দেয় যে ওই অপারেশনের জন্য যে সমস্ত সই সাবুত করতে হবে সেগুলো আপনারা ওনাদেরকে দিয়ে করিয়ে নেবেন, ওনারা বাবা মা হন। তনুশ্রী বলছে, আচ্ছা আমরা আমাদের ছেলেকে কোনো ভালো জায়গাতে নিয়ে যেতে পারি না? তখন বাবলু বলছে, নিয়ে যেতে পারি অবশ্যই, কিন্তু ওর শরীর কি সেই কন্ডিশনে আছে, আমাদেরকে আগে সেটা দেখতে হবে। এরপরে কথা বলতে বলতে সেখানে কিন্তু আরণ্যকে জেঠুমণি মিনির বাবা চলে আসে যে বাদশা কোথায়, আমাকে একবার বাদশার কাছে নিয়ে চল, খুব চিন্তা করছেন উনি। ওনাকে দেখে তখন বরদাকে দেখে আরণ্যকের বাবা বলছে, শোন, এখানে না এরকম হা হুতাশ করে লাভ নেই। যেরকম ব্যবহার করা হয় আর কি ওনার সাথে, আমাদের ছেলেকে দরকার পড়লে আমরা এর থেকেও বেটার জায়গাতে নিয়ে যাব, দরকার পড়লে এয়ার অ্যাম্বুলেন্স করে নিয়ে যাওয়া হবে। তখন আদিত্য বলছে, আমি এই হসপিটাল সম্পর্কে যতটুকু রিভিউ দেখেছি যে এই হসপিটাল কিন্তু টপ 5-এর মধ্যে একটা হসপিটাল, সুতরাং এখানে অনেক বড় বড় ডক্টররাই আসেন চেক আপ করতে, কোনো অসুবিধার কিছু নেই। আর তাছাড়া আরণ্যকের শরীরের যা কন্ডিশন, ওকে কিন্তু এখান থেকে নিয়ে যাওয়া সম্ভব নয়। আরণ্যকের বাবা বলছে, শুনুন, ছেলেটা আমার, তাই যা সিদ্ধান্ত নেওয়ার আমি নেব। ছোট বলছে, আমরা সবাই জানি যে ছেলেটা তোমার, কিন্তু ছেলে সম্পর্কে কোনো কিছু ভাবনা চিন্তা করেছে ওকে এতদিন? ছেলেটাকে কি বোঝার চেষ্টা করেছো তোমরা বাবা মা হয়ে? ছোট বলছে, এতদিন যেখানে বুঝতে পারোনি, বুঝতে চাওনি, আজকে এসে বুঝতে চাইলে বুঝতে পারবে না।
তখন বরদা বলছে যে শোন, ও শুধু তোদের ছেলে নয়, ও কিন্তু বাড়ির ছেলে, আমাদের সবার ছেলে, তাই এইভাবে তুই জেদ দেখাতে পারিস না। জাহ্নবী তখন বলছে ছেলেটা তো মেজো কাকামুনি আর মেজো কাকিমুনির, তাই যা সিদ্ধান্ত নেওয়ার ওনারাই নেবে। আর আদিত্য কাপুরকে বলছে জাহ্নবী যে এই যে মিস্টার আদিত্য কাপুর, আপনার রোশনাই কি এখানে এসেছে? বলছে কেন বলুন তো, সেই কৈফিয়ত আমি আপনাকে কেন দিতে যাব? ছোট বলছে না, আপনি এখানে কি করছেন? তখন আদিত্য বলছে শহরটা কি আপনাদের সবার কেনা নাকি? তখন কিন্তু এই কথা শুনে রাজারা চুপ করে যায়। মানে রাজা জিজ্ঞাসা করছিল আর কি আদিত্য কাপুরকে যে আপনি এখানে কি করছেন। তার উত্তরেই আদিত্য কাপুর বলেছে যে শহরটা আপনাদের কেনা নয়। আদিত্য বলছে রাজাকে যে নতুন কোনো গোয়েন্দা গল্পের প্লট তৈরি করছেন নাকি? সেটা কিন্তু করতে পারবেন না, সম্ভব নয়। এই কথার উত্তরেও রাজারা চুপ করে যায়। তনুশ্রী বলছে এই সমস্তটাই কিন্তু একটা মানে সাজানো ঘটনা, পরিষ্কার বোঝা যাচ্ছে। সেই কারণেই কিন্তু সুরঙ্গমা আর গরিমা ওখান থেকে চলে গিয়েছিল। তারা এখনো মিথ্যে বলেই মনে করছে, সমস্তটাই সাজানো। ছোট বলছে তোমাদের কি মনে হয় যে এখানে এই যে এত বড় বড় ডক্টররা বাদশার চিকিৎসা করছে, তারা কি তাহলে এই কনস্পিরেসির অংশ নাকি? মানে তারাও কি আমাদের সাথে তাহলে জুড়ে আছে নাকি এই মিথ্যেতে? এটা বলতে চাইছো তোমরা? এরপরে এই কথাবার্তা হতে হতে কিন্তু রোশনাই চলে আসে। রোশনাইকে দেখে তো তনুশ্রীদের মাথা আরো গরম হয়। বলছে এই মেয়ে, তুমি এখানে কি করছো? বাবলু বলছে বুঝতে পারছো তো এবার যে সুরঙ্গমারা একদম ঠিক বলছিল, এই মেয়েটার জন্যই সবকিছু হয়েছে, বাদশার এই অবস্থা। তনুশ্রী বলছে হ্যাঁ, নিশ্চয়ই মুম্বাইতে গিয়ে ওর মাথাটা খারাপ করেছে, সেই জন্য মুম্বাই থেকে আসার পরেই বাদশার শরীরটা খারাপ হতে শুরু হয়েছে। বরদা বলছে হ্যাঁ, তো তার প্রমাণ দে না, প্রমাণ ছাড়া তো কোনো কথা দাম হবে না, আর কোনো কথা বলতেও আসবি না। তখন বরদার উপরে চিৎকার করছে বাবলু। রোশনাই বলছে আমি কাউকে ভয় পাই না, আর তাছাড়া আমার নিজের সমস্যাটা আমি নিজেই সামলে নিতে পারবো। বলুন এবার আপনারা কি চান? আরণ্যকের বাবা মাকে প্রশ্ন করছে রোশনাই। এরপরে রোশনাইকে উল্টোপাল্টা কথা শোনানো হলে আদিত্য কোনো কথা বলতে গেলে মানে রাজা বলছে আপনি এই বিষয়ে কোনো কথা বলতে আসবেন না। তখন আদিত্য বলছে 100 বার কথা বলতে আসবো, এই হসপিটালটা আপনাদের পার্সোনাল প্রপার্টি নয়। আর জাহ্নবী তো একের পর এক সবার গার্লফ্রেন্ড বলছে রোশনাইকে। তখন রোশনাই বলছে জাহ্নবীদি, তুমি আমাকে ঠিক আর কতজনের গার্লফ্রেন্ড বানাবে বলো তো? না, একজন বিবাহিত মহিলার কতজন বয়ফ্রেন্ড থাকতে পারে? তখন বিবাহিত শুনে কিন্তু তনুশ্রীরা অবাক হচ্ছে, বলে বিবাহিত? বলে হ্যাঁ, খাতা কলমে একটা সম্পর্ককে নষ্ট করে দিল, যেটা আমার মনে আছে সেটা তো মন থেকে বুঝতে পারবেন না। আমি তো ওনাকে নিজের স্বামী বলেই মনে করি, আর সেটাই মনে করে যাব। এই যে আজকে উনি অসুস্থ হলেন, আর কাকতালীয়ভাবে আজকে আমি কলকাতাতে এলাম, এটা তো ভগবানেরই কোনো ভগবানই রাস্তাটা দেখিয়েছেন আমাকে, ওনারই ইশারা। এটা তো বুঝতে হবে যে উনিই চান আমাদেরকে মেলাতে, সুতরাং কেউ এখানে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। রোশনাই তো এবার মন্দিরে পুজোর ফুলের কথা বলছে যে এই পুজোর ফুলটা ওনার মাথাতে ছোঁয়াতে হবে, সেটা খুব দরকার। কিন্তু কিছুতেই আরণ্যকের বাবা মা কিন্তু সেই ফুলটা রোশনাইকে ছোঁয়াতে দেবে না, বারবার করে বাধা দিচ্ছে। এরপরে হসপিটাল কর্তৃপক্ষ সেখানে চলে আসে, ডক্টরও আসেন। যেখানে আপনারা কি করছেন বলুন তো? এইভাবে চিৎকার চেঁচামেচি করলে তো আমাদের অসুবিধে হবে, এখানে তো আরও অনেক পেশেন্টরা রয়েছে। তখন তো কর্তৃপক্ষকে রিকোয়েস্ট করছে আরণ্যকের বাবা বাবা মা যে এই মেয়েটাকে এখান থেকে বের করে দেওয়া হোক। তখন কর্তৃপক্ষ বলছে আপনারা কি বলছেন? ওনারাই তো আপনার পেশেন্টকে এখানে ভর্তি করালেন, যদি ওনারা ঠিক সময় মতো ভর্তি না করাতেন তাহলে তো আপনার ছেলেকে বাঁচানো যেত না। তো আমরা ওনাদের সাথে এরকমটা কিছুতেই করতে পারবো না। তখন তো তনুশ্রী বলছে যদি আপনারা এই মেয়েটাকে অ্যালাউ করেন তাহলে আমি পুলিশ কেস করতে বাধ্য হব। তখন বলছে আপনাদের সংসারের সমস্যা আপনারা আপনাদের বাড়িতেই মেটান, এখানে এই সমস্ত কিছু করবেন না। এরপর তো ডক্টরকে রোশনাই বলছে যে আমি একবার পেশেন্টের কাছে যেতে চাই। বলছে পেশেন্টের অবস্থা একদমই ভালো নয়, আর আমরা ওই জন্য অপারেশনের রিস্কটাও নিতে পারছি না। এরপরে তনুশ্রী আবারও উল্টোপাল্টা কথা বলতে গেলে রোশনাই বলছে শুনুন, আমি কিন্তু অনেকক্ষণ ধরে আপনাদের কথা সহ্য করছি, তাছাড়া আমি তো চলেই গিয়েছিলাম, তখন কেন নিজেদের ছেলের টেক কেয়ার করতে পারেননি আপনারা? কেন আপনাদের ছেলের আজকে এই অবস্থা হলো বলুন? তনুশ্রীরা চুপ করে আছে। এরপরে আরণ্যকের বাবা আবারও বাধা দিলে দীপ্তজিৎ চ্যাটার্জি বলে চিৎকার করে ওঠে রোশনাই। বলছে এতদিন ধরে আমার স্বামীর বাবা হিসেবে আপনাকে আমি সম্মান করে এসেছি, কিন্তু সেই সম্মান পাওয়ার যোগ্যতা আপনার নেই। এরপরে আদিত্য বলছে আরণ্যকের মাথাতে এই ফুলটা রোশনাইকে ছোঁয়াতেই হবে। আমি প্রথমে এইসবে বিশ্বাস করছিলাম না, কিন্তু মুম্বাইতে আরণ্যককে যখন আমি একই কাজ করতে দেখেছিলাম তখন তার সেই ছোঁয়ানো ফুলের জোরে রোশনাই বেঁচে উঠেছিল। তারপর থেকে আমি বিশ্বাস করতে শুরু করি। আর আদিত্যর মুখে এই সমস্ত কথা শুনে আরণ্যকের বাবা মা অবাক হয়। এরপরে জাহ্নবী কি করে, রোশনাইয়ের হাত থেকে ফুলটা ফেলে দেয়। রোশনাই ফুলটা তুলে বলছে এই অপরাধটা কিন্তু তুমি আমার সাথে করলে না, ভগবানের সাথে করলে, সুতরাং ভগবান তোমায় শাস্তি অবশ্যই দেবেন। আমি শুধু এইটুকু প্রার্থনা করব যাতে এই দায়টা আমার স্বামীর উপরে না যায়, আমার স্বামীর কোনো যাতে ক্ষতি না হয়, আর তোমরা যাতে তোমাদের জীবন দিয়ে এটার মাসুল বুঝতে পারো। এবার তো তনুশ্রী বলছে এখানে এইসব ড্রামা চলতে থাকবে আর আমরা দেখতে থাকবো? ছোট বলছে আশ্চর্য তো, ড্রামা তো তোমরা করছো। একটা মেয়ে বিশ্বাস করে পুজো দিয়ে এসছে, সেই পুজোর ফুল নিয়ে এসছে,
যে সেটা ছোঁয়ালে ছেলেটা ভালো হয়ে যেতে পারে, এটা তো ভালো জিনিস, তোমরা এখানে বাধা দিচ্ছ কেন? এরপরে কিন্তু বাবলু ডক্টরদেরকেও বলছে, যদি আপনারা আমার কথা না শোনেন, আমি কিন্তু একজন লয়ার, আমি কিন্তু আপনাদের বিরুদ্ধে মামলা করব। তখন ডক্টর রোশনাইকে বলছে, শুনুন, আপনি ভেতরে যাবেন না। এরপরে তনুশ্রী বলছে, এই মেয়ে, তুমি শুনতে পাওনি? রোশনাইয়ের হাতটা ধরে ছুঁড়ে ফেলে দেয় ফুলগুলোকে, যে চলে যাও এখান থেকে। আর ফুলগুলো সোজা গিয়ে মায়ের পায়ে পড়ে, মন্দিরে। এরপরে রোশনাই কিন্তু রাগ না করে শান্ত হয়ে আরণ্যকের মায়ের পায়ে পড়ে যায়, যে তুমি তো স্যারজির মা, আমিও তোমাকে মা বলেই ডাকছি, প্লিজ তুমি এই ফুলটা স্যারজির মাথায় ছোঁয়াতে দাও, উনি ঠিক ভালো হয়ে যাবেন, প্লিজ মা, এই বলে রিকোয়েস্ট করছে রোশনাই। কিন্তু তনুশ্রী কিন্তু কিছুতেই রাজি নয়। রোশনাই বলছে, তুমি এই ফুলটা ছোঁয়ানোর পর যদি বলো আমাকে হসপিটাল চত্বর থেকে চলে যেতে, আমি চলে যাব, কিন্তু এই ফুলটা ছোঁয়ানোটা খুব জরুরি। তনুশ্রী কিন্তু মুখটা ঘুরিয়ে নেয়। এবার রোশনাই কিন্তু রেগে যায়, বলছে যে, আমার স্বামীর প্রাণ বাঁচানোর জন্য আমি তোমার পায়ে পড়ে ভিক্ষা পর্যন্ত চাইলাম, কিন্তু তুমি তার কোনো পাত্তা দিলে না। এবার আমি কিন্তু আমার গায়ের জোর দেখাতে বাধ্য হব, যদি আমাকে আমার স্বামীর কাছে যেতে দেওয়া না হয়, তাহলে কিন্তু আমি। এই বলে রোশনাইয়ের এই রাগ দেখে কিন্তু সবাই অবাক হয়ে যায়। এই বলে কিন্তু ঠাকুর মন্দিরে যে ত্রিশূলটা রাখা ছিল, সেটা কিন্তু নিয়ে পরিবারের সবার দিকে তাক করে, ওই আরণ্যকের বাবার দিকে আর মায়ের দিকে, বিশেষ করে আরণ্যকের বাবার দিকে। এটা দেখে কিন্তু সবাই অবাক হয়ে যায়। রোশনাই বলছে, আমার স্বামীর কাছে যাওয়া থেকে আমাকে যে আটকাবে, আমি কিন্তু কোনো বাছবিচার করব না, একদম দু টুকরো করে ফেলে দেবো তাকে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। আর পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় চোখ রাখবে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।